নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আনন্দে আছেন। আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজ আমি আপনাদের পড়ে শোনাব মনোজ বসুর লেখা গল্প একদা নিশীথকালে। দেওয়াল ঘড়িতে 9:30। এখনো অন্তত 2.5 ঘন্টা। ঘন্টা আড়াই পরে বাবার ঘরে আলো নিভবে। নীলাদ্রির হাতের পেনাল কোড বইটাও সঙ্গে সঙ্গে উঠবে তাকের ওপর। তারপর আধারে আধারে বাবার বন্ধ দরজার সামন দিয়ে পা টিপে টিপে, কিন্তু থাক এখন সেসব। সে তো 12টার আগে কোনো ক্রমে নয়, পৃথিবী লয় হয়ে গেলেও নয়। রোয়াকের ওপর জ্যোৎস্না এসে পড়েছে, কুয়াশামগ্ন ম্লান জ্যোৎস্না। নীলাদ্রি বেরিয়ে এসে রাস্তার মোড় অব্দি বার দুই পায়চারি করল। লোক চলাচল নেই। আর আশ্চর্য, এ কি অভাবিত কাণ্ড! বাবার ওপরের ঘরে তো আলো জ্বলছে না। ব্যাপারটা কি তাহলে? রাত্রি স্তব্ধতা ভেদ করে অশোক কাকার বাড়ির গান ও খুলের আওয়াজ আসছে। সংকীর্তন এখনো উত্তাল বেগে চলছে। মা গেছেন। ইদানিং প্রায় রোজই গিয়ে গভীর রাত্রি পর্যন্ত নামামৃত পান করে আসেন। কিন্তু বাড়ির মধ্যে বয়স যার সবচেয়ে বেশি, ভগবৎ পদে অচলা মতি থাকা একান্তভাবে যার আবশ্যক, তিনি কিছুতে এক পাও নড়বেন না। গান শুনলে তার মাথা ধরে, তা সে যে গানই হোক। বড়দা তাই ঘরে বসে এই সময়টা মক্কেলদের কাগজপত্র দেখেন। কিন্তু আজ এ হলো কি? অশোক কাকা সন্ধ্যার সময় একবার এসেছিলেন। তিনি টেনে হিঁচড়ে নিয়ে এই অঘটন ঘটালেন নাকি? বলা যায় না। সংসারে তো কত আশ্চর্য ব্যাপারে নিয়ত ঘটছে। অতএব নীলাদ্রি নিঃশব্দে সিঁড়ি বেয়ে ওপরে উঠল। তাই বটে, বাবার ঘর অন্ধকার, দরজা ভেজানো। আচ্ছা, হঠাৎ যদি দরজা খুলে যায় এবং 6 ফুট সুদীর্ঘ সেই দেহ ছায়া চোখের সামনে উদয় হয়। নীলে, আগে বই আনতে যাচ্ছি। তা বুঝেছি, বইয়ের পাক না গজিয়েছে, যখন তখন ওপরে উড়ে আসে। বলি, এক্সামিনের তারিখটা মনে আছে তো? গেল এক্সামিনে নিজের পাখা বেরিয়েছিল। হোস্টেল খুঁজে শ্রীমানের পাত্তা মেলে না। হোস্টেল ছাড়িয়ে বাড়ি নিয়ে এলাম তো, এবার বই উঠতে আরম্ভ করেছে। বাদাম গাছের ফাঁক দিয়ে দরদালানে টুকরো টুকরো অনেক জ্যোৎস্না পড়েছে। এই জ্যোৎস্না রাত্রির লোকে পেনাল কোড মুখস্থ করে কাটায়। গভীর নিঃশ্বাস ফেলে নীলাদ্রি শোবার ঘরে ঢুকল। সেখানে আরও মহা মারাত্মক ব্যাপার। দেখ দেখ, এই জ্যোৎস্না রাত্রিরে কোন কোন লোক নিঃসারে ঘুমিয়ে ঘুমিয়েও কাটায়। উমা ঘুমোচ্ছে। নীলাদ্রির পড়া শেষ না হওয়া অবধি শাশুড়ি এই ঘরে বউ আঁকলে থাকেন। আজ তিনি নেই, কেউ নেই, চারিদিক চুপচাপ। পাতলা সবুজ লেপমুড়ি দিয়ে চোখের দুজোড়া পাপড়ি মুদিত করে উমারানী ঘুমোচ্ছে। ঘুমের ভান নয়, সত্যিকার ঘুম। শিয়রের খানিকটা দূরে একটা অনুজ্জ্বল দ্বীপ। নীলাদ্রি ফিসফিস করে ডাকল, উমা, উমারানী। ঘুম পেলে উমা আর এক মানুষ। সে পাশ ফিরে পাশবালিশটা টেনে আরো আঁটোসাঁটো হয়ে শুল। হাতে সোনার চুড়ি ঝিনঝিন করে বেজে উঠল। নীলাদ্রি এক টানে লেপ সরিয়ে মুখের কাপড় টেনে ফেলতেই, কে 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 রে? এবং ঠিক সঙ্গে সঙ্গে পাশে সেই অন্ধকার ঘর থেকে আওয়াজ এলো, কি হয়েছে বৌমা? সর্বনাশ! স্বয়ং বরদাকান্ত। বরদা ব্যস্ত হয়ে চেঁচাতে লাগলেন, আমি আসছি, কোনো ভয় নেই বৌমা, আমি আসছি। দূর তোর, আমার খড়ম গেল কোথায়? উমা উঠে বসল। ঘুম উড়ে গেছে। পাংশু মুখে নীলাদ্রি পালাবার পথ খোঁজে। পথ একটি মাত্র, দালানের ভেতর দিয়ে। সেই পথে খটখট করে খড়ম দ্রুত বেগে আসছে। নীলাদ্রি ব্যাকুল হয়ে বলল,
উমা, বলো যে স্বপ্ন দেখছিলে। কিছু নয়, ওই এসে পড়লেন যে। শিগগিরই বলো যে একটা বেড়াল, এখানে ওর আসতে হবে না। উমা বলতে গেল, কিন্তু গলা কাঠ হয়ে গেছে, শব্দ বেরোয় না। চৌকাঠের কাছাকাছি খড়মের আওয়াজ প্রত্যাসন্ন। বিছানার ওধারে পড়ে আছে পাশ বালিশ। এক মুহূর্ত মাত্র নীলাদ্রি চোখের পলকে সেই বালিশের পাশে গুটিসুটি হয়ে পড়ল। গায়ের উপর আগাগোড়া লেপ চাপিয়ে দিল। বড়দা ঘরে ঢুকে উদ্বিগ্নভাবে জিজ্ঞাসা করলেন, কি হয়েছে? উমা ততক্ষণে সামলে নিয়েছেন, আর শ্বশুরের সামনে তার একটুও ভয় করে না। বলল, স্বপ্ন দেখলাম, চোর এসেছে। বড়দা রাগে ফেটে পড়লেন। সব দোষ তোমার শাশুড়ির। এখনো তিনি কীর্তন শুনছেন, পুণ্যের বস্তা বয়ে আনবেন। ঘরে এক ফোঁটা বউ, একলাটি, দরজা খোলা, চোর তো আসবেই। মৃদু হেসে উমা বলল, সত্যি সত্যি আসেনি বাবা, স্বপ্ন দেখলাম। তারপর জেগে উঠে দেখি চোর নয়, বেড়াল। কিন্তু বড়দার রাগ পড়ে না। বললেন, আসেনি, আসতে পারত। গিন্নির আক্কেলটা কি বলো দেখি। উমা বললে, এবারে দরজা দিয়ে শোবো, মা ফিরে এলে তখন খুলে দেব। আমার ভয় করবে না। আপনি যান বাবা, ঘুমোচ্ছিলেন, মিছিমিছি জাগিয়ে দিলাম। কিছু না, কিছু না, রাতে কি ঘুম হয়? দেওয়ালের ধারে একটা জল চৌকি ছিল, সেটা টেনে নিয়ে বড়দা বেশ এঁটে সেটে বসলেন। বলতে লাগলেন, ঘুম না হাতি, শরীরটা খারাপ লাগছিল, তাই আলো নিভিয়ে একটু চোখ বুজেছি। সাক্ষীর জবানবন্দিগুলো অমনি কিলবিল করে যেন মাথার মধ্যে হাঁটতে শুরু করল। আজকে শেষ কাছারিতে যে মামলাটা হলো, সে এক যাচ্ছে তাই ব্যাপার। বসো, চুরুট নিয়ে আসি, তারপর বসে গল্প করব। বড়দা বেরিয়ে যেতে নীলাদ্রি এক টানে লেপ ছুঁড়ে ফেলে উঠে বসল। ক্রুদ্ধ কণ্ঠে বলল, তোমার দোষ। বিস্ময়ে চোখ বড় করে উমা বলল, আমার? 100 বার। তুমি চেঁচিয়ে উঠলে কেন? উমা বলল, বারে, আমি কি জানি যে তুমি? আমি তো ঘুমিয়েছিলাম। অধীর কণ্ঠে নীলাদ্রি বলল, কেন ঘুমাও? সেই তো দোষ। আর নিজে চোরের মতো এসে মুখের কাপড় টানবেন, সে কিছু দোষ হয় না? দোষই বটে উমা রানী। নীলাদ্রির স্বর ভারী হয়ে উঠল। তোমার ঘুমের ব্যাঘাত করেছি, এই তার শাস্তি হচ্ছে। রাগে রাগে সে ঘর থেকে বেরুল। আবার তখনই ফিরে আসতেই হলো। উপায় নেই, পালাবার পথ নেই। এবারে বড়দার ঘরের দরজা খোলা, আলো জ্বলছে। সামনের দিকে মুখ করে তিনি মোজা পরছেন। এমন সময় মাছি উড়ে গেলেও তার নজর এড়ায় না। নিঃশ্বাস ফেলে করুণ কণ্ঠে নীলাদ্রি বলতে লাগল, তোমার কোনো ক্ষতি হতো না উমা। আমি একটা বার শুধু চোখের দেখা দেখেই চলে যেতাম। বাবাকে ডেকে এ দুর্ভোগ কেন ঘটালে? কিন্তু উমা রানীর অনুতাপ নেই, বরঞ্চ মনে হয় অবস্থাটা সে উপভোগ করছে, যেন সে টিপ টিপ হাসছে। ঘাড় নেড়ে অপরূপ ভঙ্গিমা করে বলল, ঘুমোই আর মরে থাকি, চোখের দেখা দেখতে কি সে আটকায় শুনে? দুর্ভোগ তো ভারী। নিজের লেপের তলে দিব্যি আরাম করে আছেন, আমি এদিকে শীতে হিহি করে মরি। নীলাদ্রি বলল, এ বাড়িতে আর লেপ নেই কি না? লেপ মুড়ি দিতে তাই এ ঘরে এসেছি। ওদিক বলবার অবকাশ হল না। ঝনাত করে ওদিকে শিকল পড়ল, অর্থাৎ ভালো রকম প্রস্তুত হয়ে দরজা দিয়ে বড়দা গল্প করতে আসছেন। কাতর অনুনয়ের দৃষ্টিতে নীলাদ্রি বলল, সংক্ষেপে সেরো, দোহাই তোমার, নইলে লেপ চাপা পুরে দম আটকে ওর নিজের ঠিক মরে থাকব। বড়দা এসে কৈফিয়তের ভাবে বললেন, চুরুট পেলাম, কিন্তু দেশলাই খুঁজে পাচ্ছিলাম না। তারপর শীত শীত করতে লাগলো, তাই জামা টামা এঁটে এলাম। একটু দেরি হয়ে গেছে, ভয় করছিল না তো? উমা তাচ্ছিল্যের ভাবে বলল, না, ভয় কিসের? আপনি শুয়ে পড়ুন গে বাবা, আমার ভয় করবে না।
বড়দা কথা কানে তুললেন না। নিশ্চিন্তে চৌকির ওপর বসলেন। উমা গুটিসুটি হয়ে খাটে বসেছে। বড়দা বললেন, হ্যাঁ মা, লেপটা গায়ে তুলে বসো। পাশবালিশের ওপর চাপিয়ে রেখেছ কেন? উমা বলল, বড্ড গরম। বলো কি, এক গাদা গায়ে চাপিয়েও আমার শীত যাচ্ছে না, আর তোমার গরম? তারপর তাকিয়ে তাকিয়ে লক্ষ্য করে বললেন, হুম, ওই যে কাঁপছে, শীত লাগছে, বুঝতে পারছো না? বড়দা ওঠবার উপক্রম করলেন, কিন্তু তার আগেই তড়িৎবেগে উমা এসে তার কাছে মেঝের উপর বসে পড়ল। যে ব্যস্তভাগিস মানুষ, কিচ্ছু বিশ্বাস নেই, হয়তো নিজেই লেপ তুলতে যাবেন। উমা বলল, শীত নয় বাবা, ভয় ভয় করছে, তারই কাঁপুনি। চোখ বুঝলেই দেখছি সেই বেড়াল, বাঘের মতো বড় বড় চোখ। আমি আর শোবো না, আপনার সঙ্গে বসে বসে গল্প করব। আচ্ছা, আজকের কাছারিতে কি মামলা করে এলেন, সে কথা তো কিছু বললেন না? এ কৌশল কেবল উমা নয়, বাড়ির ছোট ছেলেটা অবধি জানে। মামলার গল্প বরদাকান্তকে একবার ধরিয়ে দিতে পারলে আর রক্ষা নেই। বড়দা আরম্ভ করলেন, সে কি বলবার মতো কিছু? বাজে একটা চুরির কেস। আমি একরকম উপযাজক হয়ে বিনা পয়সায় আসামির তরফে দাঁড়ালাম। হঠাৎ তিনি উত্তেজিত হয়ে উঠলেন। আইনে যাই থাক, আমি বলবো এ কিছুতে অন্যায় নয়। রসগোল্লার হাঁড়ি ছিল কাঁচের আলমারিতে, দোকানে কেউ ছিল না। লোকটা 3 দিন ধরে খেতে পায়নি, কাঁচ ভেঙে একটা মিষ্টি গালে দিতে যাচ্ছে, অমনি তাকে ধরে পুলিশে চালান করে দিল। উমা বলল, যাই হোক, চুরি তো বটে। বড়দা বলতে লাগলেন, হোক চুরি, পেটে আগুন জ্বলছে, সামনে খাবার সাজানো। বলি, মুনি ঋষি তো কেউ নয়। আমি তাই হাকিমকে বললাম, আমি হলে। উমা প্রশ্ন করলেন, আপনি হলে কি করতেন বাবা? বড়দা বললেন, আমি হলে পুলিশ না ডেকে রসগোল্লার হাঁড়ি তার হাতে তুলে দিতাম। আহা বেচারা, যত খুশি খেয়ে নিক, দোকানদার বেটাদের দয়া মায়া নেই। উমা মৃদু হেসে বলল, আপনার মতো হতো যদি সবাই। লেপের নিচে অনন্তশয্যা থেকে নীলাদ্রির ইচ্ছা করতে লাগলো বেরিয়ে এসে উমার মুখ চেপে ধরে এবং বাবার মুখের উপর দাঁড়িয়ে প্রতিবাদ করে, আজ্ঞে না, আপনিও কম নন। আপনি হলে চোরকে জগদ্দল পাথর চাপা দিতেন। গল্পে বাধা পড়ে গেল। সৌদামিনী এলেন, পেছনে চাকরের হাতে হ্যারিকেন। বড়দা হেসে বললেন, ও গিন্নি, পুণ্যির বোঝা বয়ে আনতে পারলে না? হারানচন্দর আছে বুঝি সঙ্গে? গান শেষ হয়েছে? সৌদামিনী বললেন, কেন, আমার জন্য কি কাজ আটকে আছে শুনি? কি কাজ? উমাকে দেখিয়ে বড়দা বলতে লাগলেন, এই যে বৌমা, পরের বাড়ির 1 ফোঁটা মেয়ে, একা একা পড়ে আছেন, কে পাহারা দেয়? সৌদামিনী হাসি মুখে একবার উমার দিকে চাইলেন। বড়দার কাছে নিচু গলায় বললেন, তোমার ব্যবস্থা ভালো, বউ রয়েছে, ছেলে রয়েছে, পাহারা দেবে পাড়ার লোকে। বড়দা ভ্রুভঙ্গি করে বললেন, ছেলের বয়ে গেছে, তার বলে এক্সামিন, কত পড়াশোনা, সে আমার ছেলে অকর্মা আড্ডাবাজ তো নয়। সৌদামিনী হেসে ফেললেন, ছেলে না পারে, বাপ তো পাহারা দিচ্ছে, সেই বেশ। তুমি এখন যাও দেখি, নীলুর উপরে আসবার সময় এখনো দেরি আছে, ততক্ষণে আমরা একটু ঘুমিয়ে নিই। বড়দা চলে গেলে বিছানার দিকে সৌদামিনীর নজর পড়ল। আশ্চর্য হয়ে বললেন, এ কি বৌমা, এ ঠিক হারানের কাণ্ড। দিগ্গজ এক বালিশ এনে খাটে জুড়ে রেখেছে, শুবি কোথায়? উমা তাড়াতাড়ি বলল, শুয়েই তো ছিলাম, পাশবালিশে শোয়া আমার অভ্যাস, কিচ্ছু অসুবিধা হবে না। সৌদামিনী শুনলেন না। না, হবে না বই কি, আর একটা ছোট পাশবালিশ দেব এখন, দাঁড়া, এই আলমারির মাথায় তুলে দিই। বলতে বলতে দেখা গেল পাশবালিশ স্বয়ংই উঠে দাঁড়িয়েছে। সৌদামিনী অবাক হয়ে বললেন, নীলু? নীলাদ্রির চোখে জল আসবার মতো, কিন্তু সে জল এক মুহূর্তে বাষ্প হয়ে উড়ে গেল। সে বজ্রাহতের মতো দাঁড়ালো। হায় রে, বিপদের কি শেষ নেই? বড়দা চুরুটের কৌটো ফেলে গিয়েছিলেন।
সেটা নিতে মন্থর পায়ে আবার এসে ঢুকলেন। ছেলেকে দেখে দৃষ্টি কুঞ্চিত হয়ে এলো। বললেন, এরই মধ্যে পড়াশোনা ইস্তফা দিয়ে এলে? কটা বেজেছে? নীলাদ্রি জড়িত কণ্ঠে বলল, 12টা। কক্ষনো নয়, 11টা 7। তার সিকি মিনিট বেশি নয়। পড়তে গেলেই ঘড়ি তোমার ঘোড়ার মতো ছুটতে থাকে। যাও, নিচে যাও। সৌদামিনী বাধা দিয়ে উঠলেন, না, নিচে নয়, নিচে বড্ড মশা, শেষে ম্যালেরিয়ায় ধরুক। পড়তে হয় এখানে বসেই পড়ুক। বড়দা বললেন, কোথায় মশা? ছেলেকে ননির পুতুল করতে চাও যে? আমরা কাজকর্ম করে থাকি, মশা টশা তো দেখি নে। মায়ের দিকে কৃতজ্ঞ চোখে এক পলক তাকিয়ে নীলাদ্রি বলল, রাতের উপদ্রবটাই বেশি হয় কি না? বড়দা বললেন, তাহলে আমার ঘরে বসে পড়োগে। 12টা বাজতে এখনো 52-53 মিনিট। চিটিংয়ের চ্যাপ্টার আজ শেষ করতেই হবে। কোনোখানে আটকে গেলে আমি বুঝিয়ে দিতে পারবো। তোমার সুবিধে হবে কি বলো? বড়দা সপ্রশ্ন দৃষ্টিতে ছেলের দিকে তাকালেন। নীলাদ্রি মাথা নেড়ে কাতর কণ্ঠে সায় দিল, আগে হ্যাঁ। সৌদামিনী রুখে উঠলেন, আমার হবে না। ও আলো জেলে বসে বসে সমস্ত রাত পড়বে। আলো থাকলে আমার ঘুম হয় না। বড়দা বললেন, তুমি এখানে ঘুমাও, পড়া হয়ে গেলে তারপর যেও। রোজই হচ্ছে, আজ নতুন মানুষ হয়ে গেলে নাকি? সৌদামিনী জেদ ধরে বললেন, রোজ হচ্ছে বলেই আজ হবে না। আমার শরীর ভেঙে পড়েছে। আবার যে এক ঘুমের পর ছোটাছুটি করব, সে পেরে উঠব না। তাতে তোমার ছেলের পড়া হোক আর নাই হোক। মুশকিল, কি করা যায়? বড়দা চিন্তিতভাবে ঘাড় নাড়তে লাগলেন। তাহলে বৌমাকেও নিয়ে চলো, নিলে এখানে পড়ুক। 12টা বাজলে তারপর উনি আসবেন। সৌদামিনী তাতেও আপত্তি, না, বৌমা যাবে না। তোমার সঙ্গে আজ অনেক কথা রয়েছে, বৌমা গেলে হবে না। অতঃপর বড়দার আর ধৈর্য থাকল না। রাগ করে বললেন, হবে না তো কি হবে? পরের মেয়েকে সত্যি সত্যি তো একটা ঘরে একলা ফেলে রাখা যায় না। সৌদামিনী প্রস্তাব করলেন, নীলুকে বলো, সে কি করে হবে? ওর এক্সামিন। বলতে বলতে সৌদামিনীরও পরে একটু করুণাও হলো। অবোধ মেয়ে লোক, বোঝে না এক্সামিন কি এবং পেনাল কোড কি বস্তু। গার্নেরে বড়দা বললেন, সে আমি কিছু করতে পারবো না। এক্সামিন সামনে, ওকে আমি বলবো কোন হিসাবে? একটা কাণ্ডজ্ঞান আছে তো। অনুচ্চ তরল কণ্ঠে সৌদামিনী বললেন, আছে নাকি? যাক, দুর্ভাবনা ঘুচল। তিনিই তখন ছেলেকে ডেকে বললেন, নীলু বাবা, তুই আজকের রাতটা এখানে বসে পড়। বৌমা একটা কথাও বলবে না, খাটে ঘুমিয়ে থাকবেন, অসুবিধা হবে? ছেলে খুব মাতৃভক্ত বলতে হবে। ঘাড় নেড়ে সে তখনই রাজি। বড়দা সন্দিগ্ধভাবে জিজ্ঞাসা করলেন, বুঝে সুঝে ঠিক করে বলছো? নীলাদ্রি বলল, আগে কোনো অসুবিধা হবে না। হবে না কি করে বলো? এখন নেই, পরেও তো হতে পারে। তুমি কি দৈবজ্ঞ হয়ে বসেছ? বড়দার ধারণা নিতান্ত চক্ষু লজ্জায় ছেলে মায়ের কথা ঠেলতে পারছে না। যেতে যেতে আবার মুখ ফিরিয়ে উপদেশ দিলেন, চেঁচিয়ে পড়লে খুব মনোসংযোগ হয়। আমি ও ঘর থেকে শুনব। চিটিং আজ রপ্ত করে ফেলতেই হবে, কাল আমি জিজ্ঞাসা করব। ওনা চলে যেতেই নীলাদ্রি দরজায় খিল এঁটে বাঁচল। উমা ইতিমধ্যেই শুয়ে পড়ে আবার চোখ বুঝেছে। উমারানী। নীলাদ্রি বিছানার ধারে এসে অনুনয় আরম্ভ করল, লক্ষ্মীটি চোখ মেলো, দেখো কি চমৎকার রাত, একটিবার চোখ মেলে তাকিয়ে দেখো। উমাও বলল, চমৎকার কি আজকে রাত? তোমার মুখ তো এদিকে, এদিকে দরজা জানলা তো বন্ধ। উমা চোখ মেলে স্বামীর একাগ্র মুখের দিকে তাকিয়ে খিলখিল করে হেসে বলল, রাত্রির বেলা বন্ধ ঘরই তো খাসা, ঘুমাবার মজা হয় না? উমা বলল, আচ্ছা
ঘুমের উপরে তোমার অত রাগ কেন বলো তো? নিজের ঘুমের জো নেই, বই মুখস্থ করতে হয়। অন্যের ঘুম তাই দেখতে পারো না। নীলাদ্রি গম্ভীর হয়ে বলল। এমন রাত্রে ঘুমানো অপরাধ? চপল কণ্ঠে উমা বলল। তোমার পেনাল কোডে সব লেখা রয়েছে বুঝি? হ্যাঁ, এবং ঘুমোলে কি শান্তি তাও রয়েছে, শুনবে? উমা তাড়াতাড়ি বলে উঠল। রক্ষে করো মশাই, এখন নয়, কাল। বাবা যখন পড়া জিজ্ঞাসা করবেন তাকে শুনিয়ে দিও। দরজায় কড়াঘাত। বাইরে থেকে বড়দা ডাকছে, নীলে, নীলে। প্রদীপ উস্কে নীলাদ্রি তাড়াতাড়ি টেবিলের ধারে গিয়ে যা মনে এলো চেঁচিয়ে আবৃত্তি করতে লাগল। সর্বনাশ! গোলমালের মধ্যে পেনাল কোড ওপরে আনাই হয়নি। আইনের কোনো বইই নেই। খুঁজতে খুঁজতে কুলুঙ্গির কোণে মিলল মায়ের আচ্ছেরা মহাভারতখানা। সেটা সামনে নিয়ে সে প্রাণপণ চিৎকারকে আইনের ধারা মুখস্থ করে চলল। আরও বিস্তর ডাকাডাকির পর মনোযোগী ছাত্র দরজা খুলে দিল। বড়দার প্রসন্ন মুখ। ছেলের পাঠোভ্যাস বাইরে থেকে কিছু কিছু তার কানে গিয়েছে নিশ্চয়। তিনি সোজা উমার খাটে গিয়ে ডাকলেন, বৌমা, বৌমা, ঘুমোচ্ছ তো? দেখতে এলাম। ঘুমন্ত লোক কথা বলে না, অতএব উমার জবাব পাওয়া গেল না। স্বস্তির নিঃশ্বাস ফেলে বড়দা ছেলের দিকে চেয়ে বললেন, ষাঁড়ের মতো চেঁচাচ্ছে। শুয়ে শুয়ে তাই মনে হলো মা লক্ষ্মীর ঘুমের অসুবিধা হচ্ছে কিনা দেখে আসি। নীলাদ্রি বলল, তবে মনে মনেই পড়ি। বড়দা তৎক্ষণাৎ ঘাড় নেড়ে বললেন, না না, তাতে কাজ নেই। আগাগোড়া মুখস্থের ব্যাপার, ও কি মনে মনে পড়ার কাজ? বিশেষ যখন কোনো রকম অসুবিধা হচ্ছে না। কিন্তু সাবধান, সাবধান, পরের মেয়ে এসেছেন, গিয়ে নিন্দে মন্দ না করেন, ঘুমের ব্যাঘাত না হয় সেটা দেখবে। নীলাদ্রি বলল, তা দেখছি বই কি, ওই তো খুব অসাড় হয়েই ঘুমোচ্ছে। তোমার যা কাণ্ডজ্ঞান, তোমার ওপর আমি ভরসা করি কি না? আবার এসে আমি খবর নিয়ে যাব। মনের বিরক্তি গোপন করে সহজ সুরে নীলাদ্রি বলল, শীতের দিনে বারবার কষ্ট করে আসার দরকার কি বাবা? বাপ অসহিষ্ণু হয়ে উঠলেন। কষ্ট হয় আমার হবে, তোমার তাতে ক্ষতিটা কি শুনি? পরের মেয়ে এসেছে, আমার নিজের মেয়ে নেই, তাই একটু যত্ন আত্তি করব, তাতে তোমার হিংসে হয় বুঝি? তাড়াতাড়ি কৈফিয়তের ভাবে নীলাদ্রি বলল, বারবার দুয়ার খোলা পড়ায় মনোসংযোগের একটু হয় কি না? এতক্ষণে বড়দার নজর পড়ল দালানের দিককার জানলাগুলো বন্ধ। বললেন, সমস্ত এঁটে দিয়ে অন্ধকূপ করে রেখেছে, তাই ঘর থেকে গলা শুনতে পাচ্ছি না। তোমার বারবার দুয়ার খুলতে হবে না বাপু, জানলা খুলে রাখো, আমি বাইরে থেকে জিজ্ঞাসাবাদ করে যাব। হুমা নির্বিকার নিরীহ মানুষটির মতো পড়ে আছে, এবং সে যে ঘুমোয়নি কোনো দিক থেকে তার কোনো প্রমাণ পাওয়া যাবে না। নীলাদ্রির কিন্তু তাকিয়ে তাকিয়ে কেমন সন্দেহ হল। চাপা হাসির প্রবাহে ওষ্ঠ তার একটু একটু নড়ছে এবং চোখ দুটো মিটমিট করছে, অথচ এর প্রতিকার নেই। সূচ পড়বার শব্দও খোলা জানলার পথে বাবার শব্দভেদী কানে গিয়ে পৌঁছবে, এবং যে কোনো মুহূর্তে জানলায় উদয় হয়ে তিনি প্রশ্ন করবেন, চিটিং শেষ হলো? নিজের ঘর থেকে সে পেনাল কোটখানা নিয়ে এলো। উমা শিয়রের দিকে খানিকটা দূরে টেবিল টেনে আনল। তারপর যথাসম্ভব উমার কর্ণবিবর লক্ষ্য করে আকাশভেদী কণ্ঠে পড়া শুরু করল। ঘুমের ঘোরে উমা পাশ ফিরল। পড়া আরও তীব্র হল। ঘুমের ঘোরেই বোধ করি সুন্দর হাতখানা কানের উপর চাপা দিয়ে এসে পড়ল। বিপুলতর উৎসাহে নীলাদ্রি আরও গলা চড়িয়ে দিল। জানলার ওদিকে এসে সৌদামিনী ঝঙ্কার দিয়ে উঠলেন, নীলু, কি আরম্ভ করেছিস? বাড়ি শুদ্ধ কাউকে ঘুমোতে দিবি না? নীলাদ্রি একবার সেদিকে তাকিয়ে দেখে মৃদু কণ্ঠে বলল, বাবা যে বললেন। ওর কি, একটা কিছু বললেই হলো। মা লক্ষ্মীর জন্য এদিকে দরদ উতলে ওঠে। আরে হেপাড়ায় যে মরা মানুষ ডাক ছেড়ে জেগে ওঠে। বড়দাও সঙ্গে এসেছিলেন। বিরক্তভাবে তিনি বললেন, এক্সামিন সামনে, সেটা দেখতে হবে তো। তা নিলে বরঞ্চ যতটা পড়েছ এখন মনে মনেই আবৃত্তি করো,
চিটিংয়ের কত দূর? নীলাদ্রি বলল। আগে রপ্ত হয়ে গেছে। সৌদামিনী বললেন। আবার জানলা খুলে রেখেছিস কেন রে নীলে? চোখে আলো গিয়ে লাগছে, ঘুম হচ্ছে না। নীলাদ্রি বলল। বাবা যে বললেন। বড়দা সদয় হয়ে বললেন। তা নীলে, এখন বরং জানলা বন্ধ করেই পড়ো। তোমার মার ঘুম হচ্ছে না, শরীরটা ভালো নেই আজ। সশব্দে জানলা বন্ধ হতেই বড়দা মনের আনন্দ আর গোপন রাখতে পারলেন না। হেসে হাত মুখ নেড়ে বলতে লাগলেন। দেখেছ গিন্নি, একবার ফেল হয়ে তোমার ছেলের কিরকম পড়াশোনায় চাড় হয়েছে। 12টা কখন বেজে গেছে, পড়তে পড়তে তা হুঁশই নেই। আমি আবার ওদিকে চুরি করে ঘড়ির কাঁটা 15 মিনিট পিছিয়ে রেখেছিলাম। নীলে এবার পাশ হয়ে যাবে। গল্পটি এইখানে সমাপ্ত হল। আপনারা এতক্ষণ শুনছিলেন মনোজ বসুর লেখা গল্প একদা নিশীথকালে। গল্পটি আপনাদের কেমন লাগলো বা আমার গল্পপাঠ আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। যদি আমার গল্পপাঠ আপনাদের ভালো লেগে থাকে তাহলে আশা করব লাইক শেয়ার অবশ্যই করবেন। আর এই ধরনের সুন্দর সুন্দর কাহিনী আরও শুনবার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। তবে আজ এই পর্যন্ত। আমি খুব তাড়াতাড়ি আবারও অন্য কোনো কাহিনী নিয়ে আপনাদের কাছে চলে আসছি। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার।